বাবা যে মাসে মাসে 1,500 টাকা দেয়, সবটাই তো সংসারে খরচা হয়। চাষ তো পাই টু পাই হিসেব দিয়ে দিতে পারে। 1,500 হিসেব তো দেবে, আর বাকিটা? মাঝে মাঝে তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে আমাকে এক একটা গয়না দেখিয়ে বলতে এটা তোমার বাবা দিয়েছে, দাদা দিয়েছে। এখন বুঝতে পারছি আমার বাবার পেনশনের টাকা সরিয়ে তুমি গয়নাগুলো কিনেছো। আজকে ছেলের স্কুল বন্ধ হয়ে যাবে বলে ছুটে এসেছো। সেদিন বিক্রম না থাকলে তোমার ছেলের হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত চিরকালের মতো তোমার মা ডাক শোনা। তুই যদি করে সেজে বসে না থাকতিস তাহলে এমন একটা ছয় মারতাম না, ছিটকে পড়ে যেতিস। ওরা তোমার আসব বন্ধুদের নিমন্ত্রণ করলো, তোমাকে করেনি। হ্যাঁ, কি বলছো তুমি? ভাস্কর আমায় নিমন্ত্রণ করবে না? না, করেনি। ওকে পেড়ি থেকে নামান। এ বিয়ে কিছুতেই হবে না। তোমরা এ বাড়িতে ঢুকেছো কেন? এখনই বেরিয়ে যাও, নইলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি যাকে ইচ্ছে ডাকুন, আগে আপনার ওই শালা জামাইকে নামান। আমরা আপনার মেয়ের পছন্দ করা জামাইকে নিয়ে এসেছি। বিক্রম, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি তোমার এই লোফার বন্ধুকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। আমি তো যাওয়ার জন্য আসিনি। আপনি আপনার মেয়ের বিয়ে এই ছেলেটার সঙ্গে দিচ্ছেন কেন? আমার মেয়ের বিয়ে আমি যার সঙ্গে ইচ্ছে দেবো। সেদিন চলে গেছে আঙ্কেল, এখন আপনি কেন? আর কোনো বাবাই তার মেয়ের জীবন নষ্ট করতে পারবে না, আমরা তা হতে দেব না। আমি তখনই তোমাকে বারণ করেছিলাম। তোমরা যাবে কিনা বলো? ওই ধমকে আপনি আপনার স্ত্রীকে চুপ করাতে পারবেন, আমাদের নয়। এখানে তো আপনার আত্মীয় স্বজন আর বরপক্ষের লোকেরাও আছে। আমি সকলের সামনে রত্নাকে জিজ্ঞেস করতে চাই যে এই বিয়েতে রত্নার মত আছে কি নেই। যদি রত্না বলে যে তার এই পাত্রকেই পছন্দ, তাহলে আপনারা সকলে আমাদের জুতো পেটা করবেন, মানে আমাদের বন্ধুদের। আর আমরা সবাই মাথা নিচু করে এখান থেকে চলে যাব। কিরে রত্না, এই বিয়ে কি তোর ইচ্ছেতে হচ্ছে? বাবা আমাকে জোর করে এর সাথে বিয়ে দিচ্ছে। তুমি আমাকে বাঁচাও বিক্রম দা, তুমি আমাকে বাঁচাও। আরে তুই কাঁদছিস কেন বোকা? আমরা থাকতে তোর বাবা তোর ইচ্ছের বিরুদ্ধে কোনোদিন বিয়ে দিতে পারবে না। শুনলেন তো সবাই, শুনলেন তো মেয়ের কথা? ওর বাবা জোর করে ওর বিয়ে দিচ্ছে, আর এটা আমরা হতে দেবো না। আমি তোমাদের মজা দেখাচ্ছি। এই যে বর্দা, অনেকক্ষণ তো এই পোশাকটা পরে আছেন, এবারে ভিতরে গিয়ে পোশাকটা ছেড়ে একটু খেয়ে নিন। হ্যাঁ, আর তার ফাঁকে আমার ওই বন্ধুটি এই পোশাকটি পরে বিয়েটা সেরে ফেলুক। হ্যাঁ, গুড বয়। এই যা, নিয়ে যা, যা। তোমার এই উপকারের কথা আমি জীবনে কোনোদিন ভুলবো না বিক্রম দা, জীবনে কোনোদিন ভুলবো না। হ্যালো, কথা বলছি। হ্যাঁ, আবার বিক্রম? ও হারামজাদা আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না দেখছি। প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করুন, নইলে লোফারটা ওর বন্ধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, ও যখন গেছে তখন মেয়ের বিয়ে, মেয়ের বাপের বিয়ে, আমার বিয়ে, না আমার না, সবার বিয়ে দিয়ে ছাড়বে। আমার যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে কি? ঠিক আছে, আমি আসছি। দেখি তোমরা এখানে কি করছো? আরে দরজা বন্ধ করছো কেন? আরে আরে দরজা বন্ধ করলে কেন? ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ, ওম ইন্দ্রাদি দেবভ্যো নব, ওম এতৎ স্বয়ং। শোনো, ভালো চাও তো দরজা খুলে দাও। দরজা খুলবে তো নাকি? ওনাকে দেখতে পাচ্ছি না, তো বন্ধুকে বউ নিয়ে কেটে পড়লো নাকি? কাটবে কেন? শান্তিতে বিয়ে হয়ে গেছে, ওরা এখন ভেতরে আছে। ভেতরে আছে? যাক, বাঁচা গেল। পুলিশ চিরকাল কাজ শেষ হওয়ার পরে এসে হাজির হয়, এটাই নিয়ম আর কি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কাজ শেষ হওয়ার আগেই চলে এলাম না তো। মেয়ের বাবা কোথায়, খেতে গেছে নাকি? না, ভেতরেই কোথাও আছে। আচ্ছা আপনি বলুন তো স্যার,
নিজের পছন্দের পাত্রের সঙ্গে রত্নার বিয়ে দিয়ে আমরা কি কোনো অন্যায় করেছি? যা করেছিস ভালোই করেছিস। তা মেয়ের বাবা কমপ্লেন করেছে তো একবার তো থানায় গিয়ে পায়ের ধরে দিতে হবে বাবা। থানায় যাবো বলেই তো বসে আছি। পালিয়ে গেলে তো আবার আপনি গভীর রাত্রে আমার বাড়িতে গিয়ে উৎপাত শুরু করে দিতেন। চলুন। না না, উত্তেজিত হবি না। শোন সুন্দর ছেলে মানুষ, অনেক কিছু জানিস না। কোনো শুভ কাজে এসে যদি মুখে কিছু না দিই তাতে গৃহস্বামীর অমঙ্গল হয়, আমার না কোনের অমঙ্গল হয়, বরের নামে বরের বন্ধুদের অমঙ্গল হয়। আমি একজন কর্তব্য পরায়ণ দেশ সেবক হয়ে এত লোকের অমঙ্গল তো করতে পারি না। তুই দাঁড়া, তোরা দাঁড়া, তুই দাঁড়াবি, একটু মুখে কিছু দিয়ে চলে আসবো নিয়ম রক্ষার্থে। আরে মেনুটা কি জানিস? আপনি তাড়াতাড়ি করুন, নইলে আমরা কেটে পড়বো। ইয়াকে হচ্ছিস নাকি? তুই ভদ্রলোকের ছেলে। আমি কথা বলছিস, তুই তো গুন্ডা বদমাস না, পুলিশকে ভয় পাবি। আমি যাবো বাবা গপ খেয়ে চলে আসবো। আয় আয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি রাজু? হ্যাঁ বলো। না, বড়দা তো বাড়িতে নেই, বিয়ে বাড়ি গেছেন। কি, বিক্রমকে আবার পুলিশে ধরে নিয়ে গেছে? ছি 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 ছি। কার ফোন? হ্যাঁ রাখছি। রাজু ফোন করেছিল, বিক্রমকে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। এইভাবে দিনের পর দিন চলতে থাকলে তোমার লোফার ভাইয়ের জন্য তো পাড়ায় আর মুখ দেখানো যাবে না। কি হয়েছে? কি হয়েছে মেসি? কি আবার হবে? তোমার আদরের ঠাকুরপুকে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। আসতে বলো মেজদি, বাবার শরীর খারাপ, সবে ঘুমোতে গেছেন। না, আসতে নয়, আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। তুমি কি বলো? হ্যাঁ, এবারে আমাদের একটা মান সম্মান আছে, ওই লোফারটার জন্য সব যেতে বসেছে। কি হয়েছে? কি হয়েছে রমেশদা? এত চেঁচামেচি করছিস কেন? শোনো না, শোনো। কি হয়েছে? কি ঠাকুরপুকে থানায় ধরে নিয়ে গেছে। বড়দা তো এখনো বাড়ি আসেনি, তুমি একবার থানায় যাও না। না বিপু, তুই এবার থানায় যাবি না, বারবার ছাড়িয়ে ওকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এবার খাটুক কদিন জেল। কি হয়েছে? তোমরা তো চেঁচামেচি করছো কেন? আর কি হবে, দে আরো লাই দে। বিক্রমকে পুলিশ ধরে নিয়ে গেছে। মেজদা, দয়া করে একটু আস্তে কথা বলুন, বাবা এমনিতেই অসুস্থ। এরা তোমার আমার কথা শুনবে না জয়া। বাবার কিছু হয়ে গেলে এদের কি এসে যায়? তুমি কি ভেবেছো বাবা বেঁচে থাকলেই তোমার বিয়েটা হবে আর দাদারা তোমার বিয়েটা দেবেন না? আশ্চর্য, এর মধ্যে বিয়ের কথা আসছে কেন? আসছে এই কারণেই যে তোমার অন্তত বোঝা উচিত যে তোমার বিয়েটা হচ্ছে না তার আসল কারণ টাকা নয়, কারণটা হচ্ছে তোমার ওই লোফার ভাইটির জন্যে। পাত্রপক্ষকে তোমরা কিছুতেই রাজি করাতে পারছি না। লোফারের দিদিকে কেউ বিয়ে করতে চায়? বাজে কথা বলো না বৌদি। আমার কেন বিয়ে হচ্ছে না সেটা বোঝার মতো বয়স আর বুদ্ধি দুটোই আমার হয়েছে। আমি দেখতে ভালো নই, কালো, তারপর আমার বাবার কারি কারি টাকা নেই, তাই আমার বিয়ে হচ্ছে না। এর জন্য বিক্রম দায়ী হতে যাবে কেন? শুনলে তোমার বোনের কথাটা? শুনলে ও এমন একটা ভাব দেখাচ্ছে যেন তোমরা ভাইরা টাকা খরচা করতে চাও না বলেই ওর বিয়েটা হচ্ছে না। তুমি সব ব্যাপারটা কেন নিজে গায়ে মেখে নাও মেজদি? দিদি বলেছে। কিরে, তোরা সবাই এখানে দাঁড়িয়ে কেন? আর কেন, এইমাত্র ফোন এসেছে, বিক্রমকে আবার পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা তো আগেই খবরটা পেয়েছি। বাস থেকে নামতে চায়ের দোকানের একটা ছেলে এসে আমাদের খবরটা দিল। আজ কিন্তু তুমি ওকে ছাড়াতে যাবে না বর্দা। আমিও রিকশায় আস্তে আস্তে সেই কথা বলেছি। এবার যদি ওই লোফারটাকে ছাড়াতে থানায় যায় না, আমি কিন্তু তুমুল অশান্তি করব। এমন ভাব দেখাচ্ছ যেন এমনিতে তুমি খুব শান্ত থাকো। যাও গুরুকে নিয়ে ঘরে যাও, যাও। তার মানে তুমি ওই লোফারটাকে ছাড়াতে আবার থানায় যাবে? হ্যাঁ, যাবে। ও আচ্ছা, তুমি আবার এর মধ্যে এলে কেন? এলাম তার কারণ আজ যার বিরুদ্ধে বাড়ির সবাইয়ের অভিযোগ সেই ছেলেটা আমার। আপনি ঘরে যান বাবা। হ্যাঁ, যাচ্ছি। শোন রাজীব, আজকাল খবরের কাগজে প্রায় দেখি
যে আসামিদের লকআপে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। তার জন্য মামলা মোকদ্দমা অবশ্য হয়। তুই এক কাজ কর, থানায় গিয়ে অফিসারদের বল না যে বিক্রমকে ওরা যেন পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। আমি বাপ হয়ে কথা দিচ্ছি, আমি কোনো অভিযোগও করব না, মামলা মোকদ্দমা করব না। এ তুমি কি বলছো? ঠিকই বলছি। তাতে ও মরে বাঁচবে আর এরাও বাঁচবে। যা, যে যার ঘরে যা। যা। দেখি আলমারির চাবিটা দাও তো। কি করবে চাবি দিয়ে? তুমি জানো না কি করবো? মাসের শেষ, গুড্ডু সামনের মাসের স্কুলের মাইনে আর তার সঙ্গে সখানেক টাকা আছে। ঠিক আছে, চাবিটা দাও। বারবার নিজের সংসারের টাকা দিয়ে ওকে থানা থেকে ছাড়িয়ে আনছো। ভাইটাকে শুধু তোমার একার? অন্য ভাইদেরও বলো কিছু কিছু করে টাকা দিতে। বাবা, বাবা আপনি ঘুমাবেন না? বিক্রমকে আজ পুলিশে কেন ধরেছে তুমি জানো সেজ বৌমা? ওর এক বন্ধু ভাস্কর যে মেয়েটিকে ভালোবাসতো, সে মেয়েটির বাবা মেয়েটিকে জোর করে অন্যের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিল। তাই ঠাকুরপো গিয়ে। বুঝেছি, আবার সেই বন্ধুর জন্য। এই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর স্বভাবটা জোর কবে যাবে? বাবা আপনি শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি যাও মা, বিক্রম ফিরে এলি আমি শুয়ে পড়ব। বাবা, আপনার কাছে আমার একটা নালিশ ছিল। নালিশ? এখন যাও না বড়দি, নালিশটা জানাবো কাল সকালে জানিও। না, কাল সকালে নয়, বড় বৌমার যা নালিশ আছে তা এখনই বলুক। তোমার নালিশ নিশ্চয় বিক্রমের বিরুদ্ধে? না, ওর বিরুদ্ধে আর নালিশ করে কি করব? আপনি তো এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেবেন। নালিশটা আপনার বড় ছেলের বিরুদ্ধে। রাজীবের বিরুদ্ধে? ওর বিরুদ্ধে কারো নালিশ থাকতে পারে? বাবার মন মেজাজ ভালো নেই, তুমি এখন যাও বড়দি। আমি আমার স্বামীর বিরুদ্ধে নালিশ জানাচ্ছি, এতে তোমার এত গা জ্বলছে কেন? ওকে বলতে দাও সেজ বৌমা, বলো তোমার কি নালিশ আছে বড় বৌমা। আগামী মাসে 3 তারিখে গুড্ডু স্কুলের মাইনে দিতে হবে, সেই জন্য আমি 300 টাকা আলাদা করে সরিয়ে আলমারিতে তুলে রেখেছিলাম। আর আপনার বড় ছেলে আমার কোনো কথায় কান না দিয়ে ওই টাকাগুলো নিয়ে থানায় গেছে বিক্রমকে ছাড়াতে। এখন আপনি বলুন তো বাবা, আমি আমার ছেলে স্কুলের মাইনে দেবো কোত্থেকে? ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। ওসব দেখছি ফেকছি নয় বাবা, আপনার ওই লোফার ছেলের জন্য যদি আমার ছেলে স্কুল যাওয়া বন্ধ হয় তাহলে কিন্তু আমি তুমুল অশান্তি করব। কি? আমিও সেদিন রাত্রে তুমুল অশান্তি করতে পারতাম বড় বৌমা, যেদিন তোমার ওই ছেলের জন্য বিক্রমের নামটা প্রথম পুলিশের খাতায় উঠেছিল। মা হয়ে সে কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি এখনো ভুলিনি। সেদিন ওই দুর্যোগের রাতে, রাত 3টের সময় তোমার ছেলের জ্বর 105 ছাড়িয়ে গেল। বিক্রম ওই ঝড় বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে গিয়ে হাতে পায়ে ধরে ডাক্তার নিয়ে এলো। ডাক্তার এসে গুড্ডুকে ভালো করে পরীক্ষা করে একটা ইঞ্জেকশনের নাম লিখে দিয়ে বলল, 1 ঘন্টার মধ্যে ইঞ্জেকশনটা না দিতে পারলে কিন্তু
ঝড় জলের রাতে ইঞ্জেকশন কোথায় পাবো? দাও দাও, আমাকে দাও, আমি দেখছি। জানালা, ও জানালা, 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 আমি বিক্রম। দরজা খোলো, কুটুর শরীর খুব খারাপ, একটা ওষুধ দিতে হবে। রাত্রে দোকান খোলা যাবে না, কাল সকালে এসো। কাল সকালে হবে না জানালা, ডাক্তারবাবু বসে আছেন, এখনই ওষুধটা নিয়ে যেতে হবে। দরজা খুলুন, জানালা, জানালা, জানালা। ওষুধটা না নিয়ে যেতে পারলে গুড্ডু বাঁচবে না। জানালা। কি হলো? আর বেশি দেরি করলে তো নিন ডাক্তার, নিন। ও আমাদের তখনও বলেনি যে দোকানের দরজা ভেঙে দোকানদারকে মেরে গুড্ডুর জন্য ইঞ্জেকশনটা নিয়ে এসেছে। বুঝতে পারলাম পরের দিন ভোরে, যখন পুলিশ এসে ডাকাতির দায়ে আমাদের সবাইয়ের চোখের সামনে দিয়ে বিক্রমকে ধরে নিয়ে গেল। কি বড়দি, 2 বছর হলো বিয়ে হয়ে এসেছি, এতদিন শুধু ঠাকুরপুর নামে অভিযোগে শুনিয়ে এসেছো, এই কথাটা কখনো বলনি আমাকে? আজকে ছেলের স্কুল বন্ধ হয়ে যাবে বলে ছুটে এসেছো। সেদিন বিক্রম না থাকলে তোমার ছেলের হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত চিরকালের মতো তোমার মা ডাক শোনা। কিন্তু ছোট ঠাকুরপোকে তো সেদিন ওর বড়দাই 1 কাড়ি টাকা খরচ করে ছাড়িয়ে এনেছিল। হ্যাঁ হ্যাঁ, এনেছিল, কিন্তু ওর নামের পাশে পুলিশের খাতায় যে লোফার কথাটা লেখা হয়ে গিয়েছিল তা বুঝতে পেরেছিল কি? বলো, পেরেছিল? তাই বলে ও এখন যা খুশি তাই করবে আর আমাদের তার মাসুল গুনতে হবে? না, গুনতে হবে না। কাল তোমার 300 টাকা সকালে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। আপনার হাতে এখন টাকা কোথায় যে দেবেন? হাতে টাকা না থাকলেও হাতের ঘড়িটা তো আছে, এটা বিক্রি করে নিশ্চয়ই 300 টাকা পাবো। এতদিনকার পুরনো ঘড়িটা আপনি বেচে দেবেন বাবা? এতদিনের পুরনো এই মানুষটারই কোনো দাম নেই এই সংসারে। না বাবা, ওটা বেচবেন না। এছাড়া আমার কোনো উপায় নেই সেজ বৌমা। আমি পেনশন থেকে 2000 টাকা যে মাসে মাসে পাই, আমি সবটাই বড় বৌমার হাতে তুলে দিই। আমার কাছে 5টা টাকাও থাকে না সিগারেট খাওয়ার জন্য। আপনি প্রতি মাসে 2000 টাকা করে দেন? হ্যাঁ দিই, এই তো বড় বৌমা পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করো না। আমি ব্যাংক থেকে যখন প্রতি মাসে টাকা নিয়ে আসি, এসেই দেখি বড় বৌমা কোনো না কোনো অছিলা আমার ঘরে বসে আছে, আমার কাছ থেকে টাকাটা নিয়েই চলে যায়। কি বড়দি, তুমি তো আমাদের বলো সংসার খরচের জন্য বাবা 1500 টাকা করে তোমার হাতে দেয়। আমি যাচ্ছি। দাঁড়াও, যাও ঘরে গিয়ে বসে সারা রাত ধরে হিসেব লিখে রাখো। এই বাড়তি 500 টাকা দিয়ে তুমি এতদিন কি করেছো, কাল সবার সামনে তোমাকে হিসেব দিতে হবে, পাই টু পাই হিসেব। ঠিক আছে, তাই দেব। আচ্ছা, ফাঁসাতে ফেলে দিলে তুমি বড় বৌমাকে। 300 টাকা চাইতে এসে ওকে যে 30,000 টাকার হিসেব দিতে হবে সেটাও বুঝতে পারিনি। আপনি এখন শুয়ে পড়ুন বাবা, ঠাকুর পেলে আমি খবর দিয়ে যাব। আচ্ছা সেজ বৌমা, পুলিশ শুধু বিক্রমকে ধরেছে না ওর বন্ধুদেরও ধরেছে? তোর তোদের লকআপে ঢুকিয়ে কি হবে? আমরাও তো স্যার বিক্রমের সঙ্গে গেছিলাম। গিয়েছিলি বলেই লকআপে ঢোকাতে হবে? তোরা 4 জন বাপ মা খেলানো ছেলে, তোদের জামিন দেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না, আর আমি মালকুড়িও পাবো না। তোদের লকআপে ঢোকাতে গেলে আমাকে 1 গাদা কাগজপত্র সই করতে হবে, কালকে কোর্টে নিয়ে যেতে হবে, মালকুড়িও পাবো না। এত ঝক্কি ঝামেলা পোষাবে না, কেটে পড়, নইলে বাইরে বেঞ্চি আছে ওখানে বস গিয়ে যা। তুই সত্যি সত্যি বিক্রমের বাড়িতে ফোন করেছিলি তো? হ্যাঁ স্যার, করেছিলাম, তখনও দাদা বাড়ি ছিল না। কি মুশকিলে পড়লাম বলতো। ওর বড়দা বাড়ি আসবে, সব শুনবে, তারপর মাল করে নিয়ে আসবে, তো অনেক রাত্রির হয়ে যাবে।
ওর অন্য দুটো ভাই এখন অপদার্থ, কোনো মায়া দয় নেই আমার উপর। আমার না মানে ওই ভাইয়ের ওপর কোনো মায়া দয় নেই। আপনি বরঞ্চ বাড়ি চলে যান, কালকে বিক্রমকে কোর্টে বাজার করে দেবেন। কোর্টে পাচার করে দেবো? এতক্ষণ বসে রইলাম কেন? মাসের শেষ, হাতে বোধহয় টাকা নেই। আসার হলে তো এতক্ষণ চলেই আসতো। না তোকে না, তোকে না, মেয়ের বাপটাও হয়েছে তেমনি। বিয়ে দিবি তো মাসের প্রথমে দে না, শেষের দিকে। আরে কিছুই কি পাওয়া যাবে না? মাসের শেষ কিছু নয়, রিবেট দিয়ে দেবো। আচ্ছা স্যার, এক বছরে অন্তত 15-16 বার তো বিক্রমকে ধরে, একসঙ্গে 1 ডজন, মানে 12টা কলা কিনলে 1টা কলা ফ্রিতে পাওয়া যায়। তো ওকে তো এতবার ধরেছে, একবার ফ্রিতে ছেড়ে দেওয়া যায় না স্যার? একদম ফ্রিতে? তাহলে নয়তো বাকিতে ছাড়ুন। দূর বোকা, ধার বাকিতে জামিন, পুলিশ মহলে বদনাম হয়ে যাবে। এই বেরিয়ে বেরিয়ে এখান থেকে, এক্ষুনি লকআপে পড়ে দেবো। নারী ঘটিত কেস, জামিন পাবি না। দিন। এই নে, পেপার রেডি করে রেখেছি। এই বলো, আমারটাও রেডি আছে তো? মহিম বাবু, লকআপটা খুলে দিন, আর ড্রাইভারকে বলুন জিপটা বার করতে। এদের বাড়ি পৌঁছে আমি বাড়ি যাবো। আপনি আমাদের জিপে করে পৌঁছে দেবেন? তা তো দিতেই হবে, আপনি আমাদের পার্মানেন্ট খদ্দের। মাসে অন্তত একবার ওকে ছাড়াতে থানায় আসেন। আপনাকে পৌঁছে দেওয়া জিপে করে আমার কর্তব্য। ধন্যবাদ, আমরা রিক্সাতেই যাব। মাথা নিচু করে বসে আছিস কেন? হ্যাঁ, বুঝতাম তুই অন্যায় করেছিস, চুরি ডাকাতি করেছিস বা মারপিট করতে গিয়ে ধরা পড়েছিস। আমি তোকে ছাড়াতে যেতাম না। বন্ধু হয়ে বন্ধুর জন্য যা করেছিস, কটা বন্ধু সাহস করে কাজ করতে পারে? হ্যাঁ, একসঙ্গে তুই 2টো জীবন বাঁচিয়েছিস। ও কাকে বাঁচালো না বাঁচালো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই বর্দা। ওর হাত থেকে এই চৌধুরী পরিবারটা কি করে বাঁচবে তাই বলো। কি হলো? খা। আরে ওদের কথা কান দিতে হবে না, খা খা। ছাড়ো তো, ওর আর কি, যাই করুক খাওয়াটা তো ওরা আটকাচ্ছে না। এদিকে আমরা ওর জন্য পাড়ায় মুখ দেখাতে পারছি না। তোদের যদি অসুবিধা হয়ে বাড়ি ছেড়ে চলে যা, তুই খা। বাহ, আমরা চলে যাই আর তোমরা 2 ভাই মিলে বাবার সম্পত্তিটা ভোগ করো। আমরা গেলেও কি থাকলেও বা কি, বাবা পেনশনের টাকা তো ওরাই ভোগ করছে। কি আজে বাজে কথা বলছিস? বাবা যে মাসে মাসে 1,500 টাকা দেয়, সবটাই তো সংসারে খরচা হয়। চাষ তো পাই টু পাই হিসেব দিয়ে দিতে পারি। 1,500 হিসেব তো দেবে, আর বাকিটা? বাকিটার মানে? তোমাকে না এত করে বারণ করেছি, ওই টাকার কথা তুমি বর্দাকে বলবে না। কোন টাকার কথা বলবে না? বাবা বড় বৌদি হাতে মাসে 1,500 নয় 2,000 টাকা দেন। 2,000 টাকা? কে? বাবা মাসে তোমাকে 2,000 টাকা করে দেন? চুপ থেকো না, বলো বলো, কি হলো বলো। দাদা, তুমি বড় বৌদিকে নিয়ে ঘরে যাও। না না, ওকে সবার সামনে বলতে হবে বাবা ওকে কত টাকা করে দেন। বলো, চুপ করে থেকো না, বলো। 2,000। কিন্তু তুমি তো আমার 1,500 টাকা করে দিতে, বাকি টাকা কি করলে বলো বলো, বাকি টাকা কি করলে? বাবা 2 বছর ধরে পেনশন পাচ্ছেন, ও যে টাকা বেশি নিয়েছে সেটা কাল সকালে আমি তোদের দিয়ে দেবো।
ওদের দেবে কেন? যদি দিতে হয় দিদির নামে টাকাটা ব্যাংকে রাখবে, দিদির বিয়ের সময় কাজে দেবে। আমার দেবার কথা দিয়ে দেবো, তোলা ভাগাভাগি করে যা নিয়ে নিবি যা। বাড়ির সবার সামনে আমাকে কেন চোর সাজালে বলো? মাঝে মাঝে তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসে আমাকে এক একটা গয়না দেখিয়ে বলতে এটা তোমার বাবা দিয়েছে, দাদা দিয়েছে। এখন বুঝতে পারছি আমার বাবার পেনশনের টাকা সরিয়ে তুমি গয়নাগুলো কিনেছো। তুমিও যে আমার সংসারের টাকা থেকে বারবার টাকা সরিয়ে তোমার ওই লোফার ভাইটাকে থানা থেকে ছাড়িয়ে এনেছো। এটা আমার কর্তব্য। তোমার কর্তব্য আছে, আর কারো কর্তব্য নেই? ভবিষ্যতের জন্য আমার আর গুড্ডুর নামে ওই 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করা ছাড়া তুমি আর কি রেখেছো বলো তো? আপদ বিপদ হলে কি দেখবে আমাদের, তাই ওই গয়নাগুলো বানিয়ে রেখেছি। নাও এখন ওই গয়নার টাকাগুলো বার করো, বাবাকে দিয়ে আসে, মিনুর বিয়েতে কাজে লাগবে। তোমার ওই বোনের বিয়ে হবে ভেবেছো? তা তুমি কি ভেবেছো সারা জীবন ওই বাড়ি দাসী হয়ে থাকবে? দিদি, অনেক রাত হলো, শুবি না? আজ আমার জন্য সকলের খাবার দেরি হয়ে গেল, তাই তোকে এতক্ষণ ধরে বাসন মাজতে হচ্ছে, তাই না? ও এক্ষুনি হয়ে যাবে। আমি তোকে একটু সাহায্য করব? তোমাকে সাহায্য করতে হবে না, আমি দিদির সঙ্গে হাত মিলিয়ে করে নিচ্ছি। তুমি বাবার সঙ্গে দেখা করেছো? না, কাল সকালে দেখা করব। কাল সকালে নয়, এখনই যাও। তুমি না যাওয়া পর্যন্ত বাবা ঘুমোতে যাবেন না। বাবা, আয়। বস। তোর মাকে বলছিলাম আমাকে এই অশান্তি সংসারে ফেলে রেখে তুমি বেশ পালিয়ে গেলে। আমার যে কবে ডাক আসবে। আজকাল মানুষের ভেতর কৃতজ্ঞতার বড় অভাব রে বিক্রম। যে বড় বৌদির ছেলেকে বাঁচাতে তুই 3 দিন জেলও খেটেছিলি, সেই বড় বৌদি তোকে এখন সহ্য করতে পারে না। তাই বলছিলাম তোর দাদা বৌদিরা যখন তোকে পছন্দই করে না, তখন তুই অপরের ব্যাপারে নিজেকে আর বেশি জড়াসনি। যাদের জন্য তুই এত করছিস, জেলে যাচ্ছিস, একদিন দেখবি তোর ওই বড় বৌদিদের মতো তোর উপকারের কথাটা তারা ভুলেই যাবে। যা, অনেক রাত হলো, শুয়ে পড়বে বাবা। আর শোন, কাল সকাল একবার আসিস তো, ঘড়িটা বেচতে হবে। না, ঘড়ি বেচতে হবে না। গত 2 বছর ধরে তুমি পেনশন পাচ্ছ, সে পেনশনের টাকা থেকে প্রতি মাসে 500 টাকা করে কেটে দীপ্তি এই গয়নাগুলো কিনেছে। এগুলো সব গয়নার রসিদ আর 500 টাকা রইল। তুমি কাল সকালে সব ভাইয়াদের ডেকে এগুলো ভাগ করে দিও। দাঁড়া, বড় বৌমা অনেক আশা করে গয়নাগুলো কিনেছে, তুই বড় বৌমাকে ফেরত দিয়ে দে। তোর কিছু বলার দরকার নেই। যদি কেউ কিছু বলে আমার কাছে পাঠিয়ে দিবি, যা বলার আমি বলবো। না বাবা, এতে ভীষণ অশান্তি হবে, আর তুমি তো জানো আমি অশান্তি একদম পছন্দ করি না। লোকেরা বলে বিয়ের পর বউয়েরা নাকি ছেলেদের খারাপ করে দেয়। কই, তোর বড়দাকে তোর বৌদি খারাপ করতে পেরেছে? পারেনি। আসলে কি জানিস, ছেলেরা যদি ভেড়া হয়, বউয়েরা তার উপর জোর খাটায়। আমি জানতাম তুমি 5 টাকাটি নেবে। তোমাকে বলেছি না বিক্রমদাকে নেমন্তন্ন করবে না। না, তুমি বুঝতে পারছো না রত্না, যে বিক্রমকে নেমন্তন্ন না করলে খুব খারাপ দেখাবে। কিচ্ছু খারাপ দেখাবে না।
বাবা সকালবেলা ফোন করে বারবার বলে দিয়েছে ওই লোফারটা কাল এলে বাবা আর আসবে না। তুমি কি চাও আমার বৌভাতে বাবা না আসুক? তুমি ভুলে যাচ্ছ রত্না, ওই লোফারটা না থাকলে আজ তোমার আমার বিয়েই হতো না। তুমি আমাকে কিছুতেই বোঝাতে পারবে না। আমাদের আত্মীয় স্বজনের সামনে বিক্রমদাকে পুলিশে ধরে নিয়ে গেছে। বৌভাতে ওর সঙ্গে তোমাকে সবাই দেখলে মনে করবে বিক্রমদার মতো তুমি একটা লোফার। আচ্ছা আচ্ছা, তাতে কি আমাদের সম্মান থাকবে? রত্না, তুমি কেন বুঝতে চাইছো না? আমি আর কোনো কথা বুঝতে চাই না। আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, বাবাকে তুমি অপমান করবার জন্য যদি লোফারটাকে নেমন্তন্ন করো, তাহলে বৌভাতে রাত্রে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আজকাল সকালে আজ আমাদের বাড়িতে কার্ড দিয়ে এলো, তোকে দিয়ে আসিনি। আরে তোরা কষ্ট পাই বলে বলিনি, এনে ধর। ভাস্কর তো তোদের একলা নেমন্তন্ন করতে গেছে, আর আমাকে নেমন্তন্ন করতে রত্নাকে সঙ্গে নিয়ে আসছে, বুঝলি? যা বাবা, এতে দুঃখ পাওয়ার কি আছে? 300 টাকা কি করবে এত টাকা দিয়ে? কালকে ভাস্করের বউ ভাত, ওর বউ রত্নাকে তো কিছু একটা দিতে হবে। তুমি যে বিয়েতে যাবে, ওরা কি তোমাকে নিমন্ত্রণ করেছে? দেখ কি বলছো তুমি সেজ বৌদি, ওদের বিয়ে দিতে গিয়ে আমি থানা লকআপে গেলাম, আর ওরা আমাকে ওদের বউ ভাতে নেমন্তন্ন করবে না? ওরা তো বিয়ের পর একবারও এই বাড়িতে আসেনি। আরে এই তো কিছুক্ষণ আগে ওদের সঙ্গে রাস্তাতে দেখা হলো, আমাদের এখানে আসছিল রিক্সা করে কার্ড দিতে। আমি বললাম কষ্ট করে কেন আবার বাড়ি অব্দি যাবি, এখানেই কার্ডটা দিয়ে দে। ও তাই বুঝি? দেখি কার্ডটা কেমন করেছে। কার্ডটা কার্ডটা কোথায় রাখলাম বলো দেখি। বন্ধুকে বাঁচাতে কেন মিথ্যা কথা বলছো ঠাকুরপো? ওরা তোমার আর সব বন্ধুদের নিমন্ত্রণ করলো, তোমাকে করেনি। হ্যাঁ কি বলছো তুমি, ভাস্কর আমায় নেমন্তন্ন করবে না? না করেনি। ভাস্করের বউকে তুমি কি দিতে চাও? ভেবেছিলাম একটা সোনার আংটি দেবো। 300 টাকায় এখন বাচ্চাদের মুখে হতে দেওয়ার আংটি পাওয়া যায় না ঠাকুরপো। তাহলে নাও, এই আংটিটা ওকে দিও। এটা গত সপ্তাহে আমার বিবাহবার্ষিক ছিল, তোমার শেষ দায়টা আমাকে দিয়েছে। একেবারে নতুন আংটি, এখনো আঙ্গুলে পড়িনি। দেখো আংটিটা খুব সুন্দর না? না না সেজ বৌদি, তুমি এটা রেখে দাও, শেষদা জানতে পারলে খুব রাগ করবে। তোমার শেষদা জানবে কি করে? ও তো আর দেখতে আসছে না। কিন্তু কোনো কিন্তু নয়, এটা তুমি ধরো। এটা দিয়ে সবার সামনে ভাস্করের বউয়ের মুখটা একেবারে ঝামা দিয়ে ঘষে দাও। আয় 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 আয়। আরে বাবা কি দারুণ লাগছে তোকে। কাউকে খুঁজছো দীপকদা? হ্যাঁ, বিক্রমকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আছে জানিস? বিক্রমদা আসেনি, ওকে আমরা কেউ নেমন্তন্ন করিনি। নেমন্তন্ন করিস না? আমি ভাস্করকে লোফারটার সাথে মিশতে মানা করেছি। তোমরাও যদি ভালো চাও তাহলে লোফারটার সাথে মিশো না। তুই যদি করে সেজে বসে না থাকতিস, তাহলে এমন একটা ছয় মারতাম না, ছিটকে পড়ে যেতিস। এই তোরা কি এখন খেতে বসবি? তোর বিয়েতে খাওয়া। কিরে সবে সন্ধে হলো, এত তাড়াতাড়ি চলে এলি? তোকে যে ভাস্কর নেমন্তন্ন করেনি সেটা তুই আমাদের বলিসনি কেন? আরে বললে তো তোরা জিতিস না রে। ওই শালা ভাস্করকে রাস্তায় পাই, এমন কেলান কেলাবো না। এই না, তোরা ওকে কেউ কিছু বলবি না, বেচারা শ্বশুর বাড়ির চাপে পড়ে গেছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।